প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের চিফ রিপোর্টার মাসুদ করিম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আশা করি আপনিও ভালো আছেন। ইনশাআল্লাহ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলো, কারফিউ আরো শিথিল, অফিস খুলছে আজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, 4 দফা না মানলে 8 দফা নিয়ে কথা বলার সুযোগ নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি, সারা দেশে আরো 1100 গ্রেপ্তার। দৈনিক সমকাল, নাশকতার স্পট ঘিরে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার 2747। মানবাধিকার কর্মীদের অভিমত, সঠিক তদন্ত না হলে আস্থার সংকট দেখা দেবে। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জরুরি 4 দফা না মানলে কথা বলার সুযোগ নেই। সম্পাদক পরিষদ ও নোয়াবের যৌথ বিবৃতি, প্রাণহানি ও ধ্বংসাত্মক ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি। দৈনিক যুগান্তর, পুলিশের অভিযান অব্যাহত, সারা দেশে আরো 2000 গ্রেপ্তার। চাকরির নিয়োগে 93, মেধা 7, সব গ্রেডে একই বিধান রেখে গেজেট প্রকাশ। পরীক্ষামূলক ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু। কালের কণ্ঠের শিরোনাম, সব গ্রেডে মেধায় 93% চাকরি, সব অফিস খুলছে আজ, স্বাভাবিক হচ্ছে জনজীবন। বাংলাদেশ প্রতিদিন, শনাক্ত হচ্ছে অর্থ যোগানদাতারা, সারা দেশে গ্রেপ্তার 3000। আমিরাতে ভিসা বন্ধ বাংলাদেশিদের। মানব জমিন, জনজীবনে স্বস্তি ফিরলে কারফিউ প্রত্যাহার। ছাত্র হত্যার পরে আন্দোলনে সমর্থন দেয় বিএনপি। মির্জা ফখরুল বলেছেন, 15 বছর বয়সী সিফাতের খোঁজে বাবা। যায় দিন, কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি। আজ কাল 4 ঘন্টা খোলা অফিস, আদালত ও ব্যাংক। খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী। খবরের কাগজের শিরোনাম, স্বাভাবিক হয়ে আসছে সবকিছু, আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক, বিমা, কল কারখানা। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনূসের বিবৃতি রাষ্ট্রদ্রোহের শামিল। প্রতিদিনের বাংলাদেশ, শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরার আহ্বান, কিছু এলাকা প্রতিষ্ঠানে ব্রডব্যান্ড চালু। কালবেলার শিরোনাম, চোরাগপ্তা হামলার সংখ্যা, ফুটেজ দেখে শনাক্ত হচ্ছে দুর্বৃত্তরা। আওয়ামী লীগের আত্মসমালোচনা, ফাঁপানো বেলুনের মতো চুপসে গেছে ছাত্রলীগ। দেশ রূপান্তর, সরকারি চাকরির বাকবদল, শিক্ষার্থীদের সুরক্ষা দেওয়া হবে, ধীরে ধীরে ফিরছে স্বস্তি। আজকের পত্রিকার শিরোনাম, রুগ্ন অর্থনীতিতে আরেক ধাক্কা, আজ খুলছে অফিস, চলবে 11টা থেকে 3টা। দৈনিক বাংলা, কোটা সংশোধনের প্রজ্ঞাপন জারি। দৈনিক জনকণ্ঠ, কোটার প্রজ্ঞাপন জারি, গরিব ও খেটে খাওয়া মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ান। আপনি শিরোনাম শুনলেন, আপাতত বোধহয় স্বস্তির জায়গাটা মিলল। অফিস খুলছে আজ, ব্যাংক, বিমা খুলছে, সবকিছু মিলিয়ে তো মনে হয় যে একটা স্বস্তির পরিবেশ পাওয়া গেল, নাকি? অবশ্যই একটা অস্বাভাবিক এবং উদ্বেগজনক পরিস্থিতি থেকে ধীরে ধীরে উত্তরণ ঘটছে এবং যা জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। যেহেতু কারফিউ জারির পরে এখানকার যে বিশৃঙ্খলাটা ছিল রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে, সেটা মোটামুটি ভালোভাবে নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু এখন হলো যে পূর্ণ স্বাভাবিক করার জন্যে যে ধরনের পদক্ষেপ, যেটা গতরাত্রে ইন্টারনেট চালু হয়েছে এবং আজকে যে কারফিউ শিথিলের টাইমটা বাড়িয়ে দেওয়া হয়েছে, যে কারণে আজকে 11টা থেকে 3টা পর্যন্ত সরকারি অফিস, ব্যাংক এবং শেয়ার বাজার, আদালত এগুলি খোলা হচ্ছে। সেটা আমার মনে হয় যে এটা কিছুটা স্বস্তি দিবে জনজীবনে, কারণ মানুষের মধ্যে যে জরুরি প্রয়োজনগুলি সেগুলির জন্য একটা সমস্যা ছিল। তবে আমি এটাও বলবো যে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্যে 3 রকমের পদক্ষেপের দরকার। একটা হলো স্বল্প, মানে ইমিডিয়েট যেটা, আর একটা মধ্য, আর একটা দীর্ঘমেয়াদী। কারণ এখানে প্রচুর ড্যামেজ হয়েছে, সেই ড্যামেজটা একেবারে রাতারাতি সমাধান করা সম্ভব নয়। স্বল্প মেয়াদে আমরা যেটা বলতে পারি যে প্রধানত মানুষের যে সংকটটা, সেটা হলো অর্থনৈতিক ব্যাপারগুলি।
সেই জন্য বাংলাদেশের 2টা লাইফ লাইন আছে, আপনি জানেন যে অর্থনীতির লাইফ লাইন ঢাকা চিটাগাং মহাসড়ক এবং খাদ্য সরবরাহের লাইফ লাইন উত্তরবঙ্গ থেকে ঢাকা এবং দেশের অন্যান্য স্থানের মধ্যে। সুতরাং পণ্য সরবরাহটা যদিও রেস্টোর হয়েছে, কিন্তু পূর্ণ মাত্রায় যাতে রেস্টোর হয় তাতে জিনিসপত্রের দামটা নিশ্চিতভাবে কমে আসবে। বিশেষ করে জরুরি সেবা, হাসপাতালগুলি এবং আরও যা যা মানুষের ইমিডিয়েট প্রয়োজন সেটাকে রেস্টোর করা, এবং যে সমস্ত জায়গায় ধ্বংসস্তূপ হয়েছে সেগুলি ক্লিয়ার করা। এখানে অবশ্য সেনাবাহিনীও কাজ করছে। সেনাবাহিনী যে শুধু আইন শৃঙ্খলা বা নিরাপত্তাটাই পুনরুদ্ধার করেছে তা নয়, এই জায়গায় সেবা সংস্থাগুলির সঙ্গে তাদের হয়তো টেকনিক্যাল, যেমন ইন্টারনেট বা বিদ্যুৎ বা পানির সোয়ারেজ, এইগুলি কিছুটা মানে এটা যথেষ্ট টেকনিক্যাল দিক আছে, টেকনিক্যালি কতটা ভায়াবল সেগুলি চালু করা। এবং দীর্ঘমেয়াদে হলো যে এগুলি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যেমন ধরেন মেট্রো রেল কিংবা ধরেন যে সমস্ত ভবনগুলি, বাংলাদেশ টেলিভিশন, তারপরে গুরুত্বপূর্ণ স্থাপনা, সেতু ভবন, তারপরে এই যে এক্সপ্রেসওয়ের যে টোল প্লাজাগুলি, এইগুলি আবার রেস্টোর মানে এইগুলি আবার সংস্কার করতে হবে এবং এইগুলিকে আমি বলবো পুনর্গঠন করতে হবে। তো সেই জায়গায়ও দীর্ঘমেয়াদী অর্থায়নেরও প্রয়োজন আছে, অনেক অর্থবিত্ত লাগলেও তো আমাদের সেটা করতেই হবে, কারণ এগুলি তো যাতে। আরেকটা হলো যে এই ধরনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে, এই ঘটনা থেকে কিছুটা শিক্ষা গ্রহণ করা বা সেখান থেকে, সেটা একটা গুরুত্বপূর্ণ দিক আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। এই নাশকতার স্পট ঘিরে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার 2747। এই যে নাশকতার কথা আপনি একটু বললেন, বিশেষ করে সেতু ভবনে পরশুদিন দেখা গেল যে ত্রিপাল বিছিয়ে তারা অফিস করছে, তার কারণ তাদের বসার জায়গাও সেই অবস্থায় নেই। তা দেশের এমন একটা অবস্থা তৈরি করেছেন এই দুষ্কৃতিকারীরা, তাদের যদি আপনি আইনের মাধ্যমে, আইনের মধ্যে যদি না আনেন, শাস্তিমূলক ব্যবস্থা যদি না ঘটে, তাহলে তো তারা মনে করবে যে না, এভাবে তো করে পার পাওয়া যায়। তাহলে তো এই উদ্যোগগুলো খুবই জরুরি। এটা 2টা দিক আছে। একটা দিক হলো যে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলন করার অধিকার আছে, যেহেতু এটা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এবং এটা আমাদের জন্য খুব একটা স্বস্তিদায়ক ছিল যে এই আন্দোলনটা শুরুটা ছিল অত্যন্ত পিসফুল, এবং আমরা মনে করেছিলাম যে বাংলাদেশের জন্য এটা একটা নজির হইতে পারে যে একটা পিসফুল আন্দোলন এখানে চলতে পারে। কিন্তু হঠাৎ করে এই আন্দোলনটাকে কিছু দুষ্কৃতকারী এটাকে ভায়োলেন্ট রূপ দিয়েছে, এবং ভায়োলেন্ট রূপ এমনভাবেই দিয়েছে যে এটা একেবারে নারকীয় তাণ্ডব লীলায় পরিণত করেছে। এবং এরা কিন্তু আন্দোলনের অংশ না, এরা হইল এখানে নৈরাজ্য সৃষ্টি করা, অরাজকতা সৃষ্টি করা, জননিরাপত্তা বিঘ্নিত করা, এবং এটা মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করা। এটা রাষ্ট্রীয় সম্পদ হতে পারে। আমি না একটা জিনিস আপনার কাছে একটু জানতে চাই, গণতান্ত্রিক কথা বললেন, গণতান্ত্রিক আন্দোলন, দেশে গণতন্ত্রের ব্যবস্থা, সবকিছু মিলে আপনার কি মনে হয় যে গণতান্ত্রিক আন্দোলনের জন্য এমন কিছু রাষ্ট্রীয় স্থাপনা আমরা ধ্বংস করব, সেটা কি গণতান্ত্রিক আন্দোলনে যারা আন্দোলন করব আমরা তাদের মধ্যে কি পড়ে? তার কারণ আপনি যদি ক্ষমতায় আসেন, আমি একটু বোকার মতো হয়ে যাই কিনা, আপনাকে তো আবার তৈরি করতে হবে। অ্যাবসলিউটলি নট, এটা তো আপনি কোন অবস্থাতেই ধ্বংসযজ্ঞ। আপনি যেমন মেট্রো রেলে আগুন দিলেন, এই যে 1 বছর লাগবে মেট্রো রেলটার এই যে 2টা স্টেশন চালু করতে, এই যে মিরপুরবাসী ওই জায়গা থেকে মানুষজনদের একটা স্বচ্ছন্দ যোগাযোগের ব্যাপার ছিল, 30 মিনিটে মতিঝিল চলে আসতে পারে, এবং কি স্বচ্ছন্দ একটা যোগাযোগ ব্যবস্থা, তা আপনি এটা নষ্ট করে দিলেন। এটা তো মানুষের কলিজার মধ্যে হাত দিয়ে। তা আমি এটা বলছি যে এটা 2টা আলাদা জিনিস। একটা হলো আন্দোলন শান্তিপূর্ণ হতেই হবে, শান্তিপূর্ণের বাইরে গেলে সেটার আন্দোলন নাই, সেটা হইল নৈরাজ্য এবং অরাজকতা সৃষ্টি করা। নৈরাজ্য এবং অরাজকতা সৃষ্টি যারা করেছে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী সহ সাধারণ মানুষকে হত্যা করা, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করা। রাষ্ট্রের সম্পদ কিন্তু শেখ হাসিনার সম্পদ না, রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ, জনগণের সম্পদ, আপনার সম্পদ, আমার সম্পদ, যিনি ভাঙছেন তারই সম্পদ।
সুতরাং নিজেকেই উনি নিজের ক্ষতি করলেন আত্মঘাতী। তো আমি সেই জন্যই বলতে চাচ্ছি যে এই আত্মঘাতী নারকীয় তাণ্ডবলীলা যারা চালিয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা অবশ্য কর্তব্য, এবং এটার থেকে যদি শৈথিল্য করা হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা থাকে। বাট অ্যাট দ্য সেম টাইম যারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চায় দাবি দাবার জন্য অধিকারের প্রশ্নে, শান্তিপূর্ণ আন্দোলনটাকেও কোনো অবস্থাতেই সীমিত করাটাও কিন্তু আমাদের দমন করা, যেটা দমন করা বা অধিকার খর্ব করা, সেটাও কিন্তু আমাদের জন্য এটা ক্ষতিকর হবে, আমাদের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর হবে, আমাদের দেশের মানুষের প্রত্যাশাও সেটা নয়। তো আমরা সেটা মনে করি যে একটা আলাপ আলোচনার সংস্কৃতি, একটা অধিকারের সংস্কৃতি যেমন থাকবে, আবার একটা ওয়ার্ডার শৃঙ্খলা, একটা দেশের যে সম্পদ সুরক্ষার ব্যবস্থাপনা, যেখানে আজকে আর্মি নামাতে হলো, সেখানে পুলিশ বাহিনীর যে কর্তব্য পালন, সেখানে কিন্তু হামলা হয়েছে। তো এই জিনিসগুলি তো অগ্রহণযোগ্য। তাই আমি মনে করি যে এই ব্যাপারে দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ, যেটা আপনারা বললেন গ্রেপ্তারের মধ্যে অবশ্যই যাচাই বাছাই করার দরকার আছে যে এরা এখানে, কারণ দুর্বৃত্তরা কিন্তু অনেক সময় তারা হামলা করে চলে যায়। যেমন আমরা আপনি যেটা বলতে যাচ্ছেন যে যিনি নিরাপরাধ তিনি যেন আবার এই জায়গায় ফাঁদে না পড়ে যান। যেমন যে টেলিভিশন ভবনে যারা এই বাংলাদেশ টেলিভিশনে যারা হামলাগুলি করেছে, এরা দ্রুত সটকে পড়েছে। এরপরে অনেক মানুষ হয়তো ইচ্ছা করে বা বুঝে বা না বুঝে সেইগুলি করেছে, সেইটা একটা। তো এই জিনিসগুলি একটু আরো যাচাই বাছাই করা দরকার। আর একটা জিনিস হলো যে সমস্ত প্রপাগান্ডা, গুজব, বিভ্রান্তি, মিথ্যা খবর প্রচার হয়েছে, সেটাকে কাউন্টার করার মতো, যেমন এই যে হুট করে ইন্টারনেটটা বন্ধ করা হলো, এটা কিন্তু গুজবেরও সৃষ্টি করে। এটা দুইটা দিক আছে, একটা হলো ইন্টারনেটের মাধ্যমে খুব ছড়িয়ে গেছে সহিংসতাটা, অন্যান্য জায়গায় এক মিথ্যা খবর, যেমন মাইকে প্রচার করা হয়েছে, আপনারা এগিয়ে আসুন, হামলা করুন, এই করুন, সেই করুন, উত্তরায় আমি যেটা শুনলাম। আবার ইন্টারনেটের মাধ্যমে প্রচার করা হয়েছে, সেটা যেমন ভায়োলেন্সটাকে স্প্রেড করেছিল, আবার অ্যাট দ্য সেম টাইম এটা বন্ধ করার ফলে গুজবটাও স্প্রেড করেছে। যে নানা রকম গুজব আপনি কল্পনাও করতে পারেন না কি পরিমাণ গুজব, বিশেষ করে দেশের বাইরের মানুষের মধ্যে। দেশের বাইরের কথা আপনি তুললেন, দেশের মধ্যেও হয়েছে, টেলিফোনের মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে। তখন গুজবের এই জিনিসগুলিকে কাউন্টার করার জন্য সত্য খবরটা, বিশেষ করে এই সময় তো টেলিভিশন চালু ছিল, প্রাইভেট চ্যানেলগুলি, তো তারা যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা নিয়েছে। সংবাদপত্রগুলি তো একদিন পরে তাৎক্ষণিক যে খবরটা টেলিভিশনগুলি দিয়েছে, সেটা একটা গুরুত্বপূর্ণ দিক। আমি মনে করি যে এই জিনিসগুলি ফিউচারে আমাদের জন্য শিক্ষা হবে। আপনি বিদেশের কথা বললেন, আরব আমিরাতের ভিসা বন্ধ করে দিল সেই দেশের সরকার। কেন আমরা বিক্ষোভ প্রদর্শন করলাম? আমরা এখন আমাদের বোঝা উচিত যে আমরা কোথায় কোন বিক্ষোভ করলে পরবর্তী বংশধরদের জন্য আমাদের সমূহ সংকট ডেকে নিয়ে আসবে। এই যে এখন ভিসা বন্ধ হয়ে গেল, মানব সম্পদের যে আমরা ক্ষতি করলাম, এটা কি আমরা বুঝে করলাম না বুঝে করলাম, নাকি ষড়যন্ত্রে করলাম? সেটা আমি যেটা বলতে চাচ্ছি যে সংযুক্ত আরব আমিরাতে এইখানে যখন কোটা সংস্কার আন্দোলনটা চলে, এই আন্দোলনের প্রতি সমর্থন বা সংহতি জানিয়ে বাংলাদেশি কর্মী, কিছু সংখ্যক বাংলাদেশি কর্মী, 50 জন মাত্র, কারণ বাংলাদেশি সকল কর্মীরা এখানে জড়িত নয়, কারণ আরব আমিরাতে 10 লাখ কর্মী আছেন, এখানে বিক্ষোভ করেছেন 50 জন, এবং তাদের এই বিক্ষোভ করার কারণে সেখানে বাংলাদেশিদের ভিসা বন্ধ হয়েছে, এবং যেই 50 জন এটা বিক্ষোভ করেছেন তাদের 3 জন যাবজ্জীবন এবং অনেকেই 10 বছর কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। এটা আমরা সবসময় বলি যে আপনারা যখন কাজ করতে যাবেন ওই দেশের আইন কানুন মেনে চলুন, অবশ্যই মেনে চলুন। এই দেশের আইন মানলে হবে না। এই দেশের মধ্যে বিক্ষোভ করার সংযুক্ত আরব আমিরাতে নাই, সৌদি আরবে নাই, মধ্যপ্রাচ্যের অনেক দেশে নাই। সুতরাং আপনাকে ওই দেশের নিয়ম কানুন মেনে চলতে হবে, এবং এই দেশের নিয়ম কানুন মেনে না চললে যে কি ধরনের কনসিকুয়েন্সেস হতে পারে সেই ব্যাপারে ওরিয়েন্টেশন দিয়ে লোকজন পাঠানো দরকার আমি মনে করি। আর দ্বিতীয় কথা হলো, যে সমস্ত রাজনীতিবিদ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য বিদেশে বাংলাদেশিদের আহ্বান দিয়েছেন, উস্কে দিয়েছেন,
তাদেরও একটু দায়িত্বশীল হওয়ার প্রয়োজন আছে। কারণ এই যে আজকে দেশের ক্ষতিটা হইল, এই 10 লক্ষ বাংলাদেশ সেখানে আছে। এখন এই দেশে আর ভিসা, মানে এটা হলো বাংলাদেশের সৌদি আরবের পর দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। সুতরাং এই বাজারটা আমাদের বন্ধ হলো, আমাদের দেশের অভ্যন্তরীণ মানুষের চাকরি আমরা দিতে পারছি না, কর্মসংস্থান। বিদেশে যদি আমরা মার্কেটটা বন্ধ করে দিই, সেটা একটা ভয়াবহ রকম বিপর্যয়ের খবর। তো আমরা মনে করি এই ব্যাপারে সবাইকে দায়িত্বশীল হইতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, বিদেশে যখন আমরা থাকি দেশের ভাবমূর্তি রক্ষা করবার জন্য আমাদের কার কতটুকু দায়িত্ব সেটা বোধ করি ভেবে দেখা দরকার, এবং পরবর্তী প্রজন্মের কথাও ভাবা দরকার। এই যে আরব আমিরাতে আমাদের ভিসা বন্ধ হয়ে গেল, এর দায় কি আমাদের না? ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই সময় কথা হবে। খোদা হাফেজ।